প্রিয় দর্শক, আজ কার্তিকের ১৯। সবাইকে হেমন্তের শুভেচ্ছা এবং শীত কিন্তু আসি আসি করছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আজকে আমরা কথা বলবো লিভার ক্যান্সার এবং জন্ডিস নিয়ে। চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার হাশিম রাব্বি। তিনি প্রফেসর হ্যাপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সার্জারি ডিপার্টমেন্ট, বারডেম, এবং তিনি সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস। প্রফেসর ডাক্তার হাশিম রাব্বি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে আমি প্রথমে যে জিনিস জানতে চাই, লিভার প্রসঙ্গ আসলেই আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা না বললেই হয় না। কারণ আমরা দেখেছি আলট্রাসোনোগ্রাম করলে যে কোনো মানুষেরই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ফ্যাটি লিভার পাই। আসলে এর পিছনে কারণটা কি বলে আপনি মনে করেন? খুবই সুন্দর প্রশ্ন, এবং এটা আমাদের আজকালকার অসুস্থ হোক সুস্থ হোক সবার মধ্যে এটা একটা আতঙ্ক হয়ে যাচ্ছে যে একটা পরীক্ষা করলেই বা একটা স্ক্রিনিং করলেই, একটা আলট্রাসোনোগ্রাফি করলে ফ্যাটি লিভার চলে আসে। তো ফ্যাটি লিভারটা আসলে এটা একটা লাইফস্টাইল ডিজিজ। এটা হয়তো আগেকার দিনে এত প্রকট আকারে ছিল না, কিন্তু এখন এটা সামনে চলে আসছে। এটা লাইফস্টাইল ডিজিজের, লাইফস্টাইল চেঞ্জের জন্য। কারণ আমরা এখন মোর আরবানাইজড হয়ে যাচ্ছে, আমরা শহর ভিত্তিক আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো আমি যেটা মনে করি যে ফ্যাটি লিভারটা আমাদের একটা আতঙ্ক, এবং একে অতি সত্বর এটার চিকিৎসা বা এটার ব্যবস্থা করা উচিত। না, এই যে আতঙ্কের কথা বললেন ফ্যাটি লিভার, আসলে আমরা দেখি ফ্যাটি লিভার থেকে ন্যাশ, একটা লিভার সিরোসিস, এবং আলটিমেটলি লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে। তো এই ফ্যাটি লিভার আসলে প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। সবার মধ্যে একটা ধারণা যে ফ্যাটি লিভার মানে ফ্যাট খাচ্ছি, ফ্যাটটা লিভারে গিয়ে চলে যাচ্ছে। এটাই কিন্তু আসলে আমাদের ধারণা। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না। এটা একটা সামান্য হয়তো কন্ট্রিবিউশন থাকতে পারে। মেইনলি হচ্ছে গিয়ে আনকন্ট্রোল গ্লাইসেমিক স্ট্যাটাস বলি, মানে সুগারের পরিমাণ যদি অনিয়ন্ত্রিত থাকে, এই এক্সট্রা অ্যামাউন্ট অফ সুগারটাকে আমাদেরকে ফ্যাটে কনভার্ট হয়ে শরীরে বিভিন্ন জায়গায় জমা হয়। তার মধ্যে শরীরের মেনলি মেয়েদেরকে যেটা হয় তলপেটে, বাটাকে এবং শরীরের আশেপাশে জমা হয়। আর ভেতরে লিভারের অর্গানে, যে লিভার একটা হচ্ছে মেইন অর্গান যেখানে ফ্যাটটা ডিপোজিট হয়। এবং সাধারণত দেখা গেছে সামান্য অ্যামাউন্ট লিভার থাকতে পারে স্বাভাবিকভাবে, আমরা ইউজুয়ালি বলি 5 to 7%, কিন্তু 30% পর্যন্ত যদি থাকে লিভারে একটা মানুষ, লিভার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে তার অর্ধেক লিভার ডোনেট করতে পারে। কিন্তু 30%-এর উপরে যদি লিভার থাকে তাহলে এটাকে খুব কেয়ারফুলি এটাকে ইভ্যালুয়েট করতে হবে। আর যেটা মেইন উদ্দেশ্য ফ্যাট লিভারে আসে, সেটার থেকে বড় জিনিস হচ্ছে ফ্যাটের সাথে আপনি যেটা বললেন ন্যাশটা মানে কি? ন্যাশটা হচ্ছে এই ফ্যাটটা লিভারকে ক্ষতি করছে কিনা, ইনফ্লেমেশন করছে কিনা, যে সেপাটোসেলুলার ড্যামেজ যেটা বলি, লিভার সেল ড্যামেজ করছে কিনা, এটাই হচ্ছে আমাদের মেইন এনিমি। কারণ এই ন্যাশটাই কিন্তু লিভারটাকে নষ্ট করে দেয় এবং আলটিমেটলি লিভার সিরোসিস হয়ে ইভেন ক্যান্সারের দিকেও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি আমরা এইটা প্রতিরোধ করতে চাই, আমাদের ন্যাশ হবে না, লিভার ক্যান্সার, লিভারটাকে ভালো রাখতে চাই, আমাদের কী করা উচিত? এটা আসলে খুবই সুন্দর প্রশ্ন। কারণ সবাই মনে করে যে আমাদের কাছে আসেন বা হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ইভেন জেনারেল প্র্যাকটিশনারদের কাছে যান যে আমার লিভারে একটা ফ্যাটি লিভারে একটা ওষুধ দেন। বেসিক্যালি পার্টিকুলার কোনো ফ্যাটি লিভারে কোনো আসলে ঔষধ নাই। এটা 20-25% ক্ষেত্রে হয়তো ওষুধটা কাজ করে, কিন্তু মেইন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এর মধ্যে মেইন একটা জিনিস যেটা, যে তিনটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে: ওয়েট রিডাকশন, এক্সারসাইজ এবং ডায়েট। তো ওয়েট রিডাকশন মানে না, ইউজুয়ালি আমরা বলি যে 10% ওয়েট, যেটা এক্সিস্টিং ওয়েট আছে তার থেকে 10% ওয়েট কমাতে হবে। এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে প্রতিদিন এক্সারসাইজ করার দরকার নাই। অ্যাটলিস্ট দেখা গেছে যে আমরা যদি সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করে হাঁটি, কিন্তু এটা ঘাম ঝরা এক্সারসাইজ হতে হবে। শুধু ক্যাজুয়ালি হাঁটলে হবে না, ঘাম ঝরা এক্সারসাইজ হতে হবে, এরোবিক এক্সারসাইজ বলে, মানে স্ট্রেনাস এক্সারসাইজ হতে হবে, যতটুকু একটা মানুষ টলারেট করতে পারে। মানে অ্যাটলিস্ট সপ্তাহে 4-5 সব থেকে 4 দিন বলা হয় আর কি, ইউজুয়াল রিকমেন্ডেশন। আরেকটা হচ্ছে যে ডায়েট, আপনার যেটা বলা হয় যে আপনার ডায়েট যতটুকু তার 20% ডায়েট ক্যালোরি রিডাকশন করতে হবে। যদি একটা 70 কেজি ওজনের মানুষের যদি 40 কিলো ক্যালোরি হয়, তার 2500 কিলো ক্যালোরি হচ্ছে কি আপনার ডেলি রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের বলা হয় যে ইউজুয়ালি 20-30% লেস অ্যামাউন্ট অফ ডায়েট খাবো, সেটা লেস ক্যালোরি ডায়েট খাবো। সেটা হচ্ছে গিয়ে লো কার্ব বলবো আমরা, নো কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেটের পরিমাণ কম খাবো, এবং প্রতি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর কিছু না কিছু খাবো, যাতে আমাদের শরীর বা আমার ব্রেন বুঝতে না পারে আমি ক্ষুধার্ত। আরেকটা হচ্ছে কি, এমন কিছু খাবো যেটা দিয়ে আমি ক্ষুধা নিবারণ করি। আমার কার্বোহাইড্রেটে খেতে হবে এমন কথা নাই। আর প্রোটিনটাকে এনকারেজ করা হয়, আর লো ফ্যাট ডায়েট এটা একটা। আরেকটা হচ্ছে মিনারেলস এবং এগুলার
আর কি। আমাদের সত্যি কথা বলতে আমাদের আদিকালের যে জীবনটা, আমরা গ্রামের যে জীবনটা, এটাকে দেখা গেছে যে গ্রামের এলাকায় কিন্তু ফ্যাটি লিভারের সংখ্যা কম, কারণ ওনারা ব্যালেন্স ডায়েট খাচ্ছেন, হাঁটাহাঁটি করছেন প্রচুর, আর এক্সারসাইজ, হ্যাঁ, কায়িক পরিশ্রম করছেন। এই জন্য কিন্তু মোর আরবান এরিয়াতে কিন্তু ফ্যাটি লিভারটা দেখা যায় বেশি। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আসছে যে জন্ডিস, যে আপনার লিভার ক্যান্সার থেকে জন্ডিস, বা জন্ডিসের কারণগুলো কি, আসলে কি কারণে জন্ডিস? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ হচ্ছে গিয়ে জন্ডিসটা একটা আমাদের কাছে আতঙ্ক হয়ে যায়। প্রথমে আমরা মনে করি যে জন্ডিস মনে হয় ভাইরাস হলে জন্ডিস হয়। আসলে হেপাটোসেলুলার জন্ডিস একটা, তারপর হচ্ছে গিয়ে ব্লাডের যেটা হেমোলাইটিক জন্ডিস একটা, আর একটা হচ্ছে বাধাজনিত জন্ডিস। এই তিনটা কারণই হচ্ছে জন্ডিসের মূল কারণ। কারো যদি থ্যালাসেমিয়া বা এই ধরনের রোগ থাকে তাদের, অথবা অন্য আরও ভ্যারাইটি আছে হেমোলাইটিক ডিসঅর্ডারের, তো ওগুলা কারণে রেড সেল যেটা বলি আমরা, এটা ভেঙে জন্ডিস হতে পারে। তারপরে যেটা হেপাটোসেলুলার ড্যামেজ, এটা ভাইরাসজনিত, ড্রাগ ইনডিউসড, অনেক সময় হার্বাল মেডিকেশন, আমি বলতে চাই না এরকম, অনেক সময় আনপ্ল্যান্ড মেডিকেশনের জন্য, ওভার ডোজের জন্য কিন্তু আমাদের সেল ড্যামেজ হতে পারে, সেটাকে আমরা হেপাটোসেলুলার জন্ডিস বলি। আরেকটা যেটা জন্ডিস, যেটা এই হেপাটোসেলুলার জন্ডিসের একটা ইম্পর্টেন্ট ইস্যু, এগুলো মোস্ট অফ দ্য হচ্ছে কি সেলফ লিমিটিং ডিজিজ। এটার প্রাদুর্ভাব চলে গেলেই, ভাইরাস বা ইয়ের প্রাদুর্ভাবটা, ওষুধের প্রাদুর্ভাব চলে গেলেই কিন্তু জন্ডিসটা চলে যায়। এখানে আমরা ডাক্তারি বিদ্যার কিন্তু খুব বেশি না, আমরা শুধু তার জন্ডিসের কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করি। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বাধাজনিত জন্ডিস, যেটা আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস, বা আরেকটা নাম হচ্ছে সার্জিক্যাল জন্ডিস। এই বাধাটা কোথায় বাধা হয়? লিভারে যে পিত্তটা তৈরি হয় তার স্বাভাবিকভাবে কিন্তু খাদ্যনালীতে এসে পৌঁছাবে, কারণ আমাদের ফ্যাটটাকে ডাইজেস্ট করতে হবে, মাইসেলি ফর্মেশন বলি আমরা। এই মাইসেলি ফর্মেশনের মাধ্যমে আমরা ফ্যাটটাকে ডাইজেস্ট করার জন্য আমাদের এই পিত্তটার দরকার হয়, যাতে পিত্ত থেকে যে রসটা বের হয়, পিত্ত এবং রসটা প্যানক্রিয়াস এবং আদার যে রসগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, সেটা বিভিন্ন খাদ্য উপাদানকে ভেঙে আমাদের হজমে সাহায্য করে। তো এই পিত্ত যে লিভারে থেকে খাদ্যনালীতে এসে পৌঁছে, এই পথে যদি কোনো কারণে বাধা হয়, সেটাই হচ্ছে বাধাজনিত জন্ডিস। তো এটা সাধারণত কি কারণে হয় এই বাধাটা? খুব কমন যেটা হচ্ছে গিয়ে পাথর, তারপরে হচ্ছে গিয়ে পাথরের পাশাপাশি আছে ইনফেকশন, ইনফেকশন থেকে আমরা স্ট্রিকচার যেটা বলি। আরেকটা যেটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে টিউমার। ইদানিংকালে দেখা যাচ্ছে, এটা আমরা হয়তো আগে কম ছিল, এখন বেশি হচ্ছে, বা আগেও একই রকম ছিল এটা জানি না, কিন্তু দেখা যাচ্ছে এখন বেশি আমাদের কাছে আসছে, কারণ এখন আমাদের দেশের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি গ্রামেগঞ্জ পর্যন্ত, শহরে পর্যন্ত অনেক ইমপ্রুভ করে গেছে। আল্ট্রাসাউন্ড বিভিন্ন জায়গায়, জেলা শহর থেকে শুরু করে একদম উপজেলা গ্রাম পর্যন্ত আল্ট্রাসাউন্ডের ফ্যাসিলিটি চলে আসছে। এজন্য কিন্তু এগুলো এখন আর্লি ডিটেকশন, ডায়াগনোসিসটা হচ্ছে। এজন্য এই পেশেন্টগুলোর টিউমার এবং পাথর দুইটাই কিন্তু আমাদের কাছে আসছে। টিউমারের এক ধরনের চিকিৎসা, পাথরের আরেক ধরনের চিকিৎসা। পাথরের হচ্ছে যে কারণে পাথর হচ্ছে সেই কারণটা, এবং পাথরটা সরিয়ে দিলেই কিন্তু আমাদের পথটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক কমপ্লিটলি ভালো হয়ে যাচ্ছে, এবং জন্ডিসও নির্মূল হয়ে যাচ্ছে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পেট কাটাকাটির প্রয়োজন হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো সমাধান সম্ভব, পেট না কেটে। আরেকটা হচ্ছে গিয়ে টিউমার হলে কিন্তু আমাদের এখন একটা কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে টিউমারে হচ্ছে অঙ্কোলজিক্যাল ম্যানেজমেন্ট। এটা কিন্তু বিভিন্ন মাল্টিমোডাল ম্যানেজমেন্ট বলি আমরা, যেমন আমরা ক্যান্সার বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট, আমরা সার্জন, আমরা মিলে টিম আপ করে আমরা এটাকে একটা টিউমার ক্যান্সার ধারণা করলে, এই ক্যান্সারটা নির্ণয় হওয়ার পরে আমরা কিন্তু একটা প্ল্যান করি যে আমরা এইভাবে চিকিৎসাটা করব। এটা এমন না যে আমার মনে হলো আমি আজকে অপারেশন করে ফেললাম, বা আমার এমন মনে হলো যে ক্যান্সার ধরা পড়ছে আমি ক্যান্সার ওষুধ দিয়ে দিলাম, ব্যাপারটা তা না। এখন হচ্ছে এটা টিম ওয়ার্ক, যে প্রতিটা পেশেন্ট, এটা আমরা বলি গোল ডাইরেক্টেড ট্রিটমেন্ট, মানে পার্সোনালাইজড, মানে কাস্টমাইজ থাকে, যেই ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট, যেই পেশেন্টের যেটা দরকার, যেই স্টেজে আছেন ওই অনুযায়ী তার চিকিৎসাটা নির্ধারণ করা, এটাই হচ্ছে গিয়ে মেইন। প্রফেসর হাশিম রাব্বি, আপনি বললেন যে আপনার ক্যান্সারের ক্ষেত্রে একটা বোর্ড করা হয়, যেটা বলেন মাল্টিডিসিপ্লিনারি একটা বোর্ড করে, আপনার একটা সিদ্ধান্ত নিয়ে রোগীকে ইভালুয়েট করে আপনারা সার্জারিতে যান। আসলে এই যে লিভারের ক্যান্সার, এটা ডায়াগনোসিসে যাওয়ার আগে আপনারা কি পরীক্ষা করেন, কিভাবে নিশ্চিত হন যে তার ক্যান্সার হয়েছে? আমাদের দেশে সবারই একটা ধারণা যে বিদেশে গেলে মানে ভালো চিকিৎসা হবে। তো আমি যেটা মনে করি, আমার আজকের এই 20 বছরের চিকিৎসা, আমাদের দেশের ডাক্তাররা কোনো বিদেশের থেকে কম জানি আমরা তা না। আমরা কিন্তু বিদেশে পরীক্ষা দিয়ে বা বিদেশি বই পড়েই আমরা করি, কিন্তু আমার মনে হয় যে আমরা ভুল চিকিৎসার আমার অনেক সময় একটা প্রশ্ন আসে। তো ভুল চিকিৎসাটার প্রশ্নটা আসলে আসে যখনই ভুল ডায়াগনোসিস হয়। আমরা ডাক্তাররা কিন্তু সব চিকিৎসা জানি কি করতে হবে, কিন্তু রোগ যখন নির্ণয় ভুল হয়ে যায়, তার চিকিৎসাটাও ভুল হয়ে যায়। তা আপনি যেটা বললেন যে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে রোগ নির্ণয়, সঠিকভাবে রোগ নির্ণয়, এই রোগ নির্ণয়টাই হচ্ছে কি আমাদের এখন মেইন ইস্যু লিভারের ক্যান্সারের ক্ষেত্রে। কারণ আমরা যখন দেখি একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসে, তখন আমরা আগে প্রথম ধাপে দেখি তার জন্ডিসটা
কী জন্ডিস, ঠিক আছে, এইটা কি বাধাজনিত জন্ডিস, এটা হেপাটোসেলুলার জন্ডিস নাকি হেমোলাইটিক জন্ডিস। যখন আমরা ধরতে পারি সেই অনুযায়ী আমরা পরবর্তী ধাপে যাই, একটা আলট্রাসোনোগ্রাম করে কনফার্ম করি যে এই পেশেন্টটার কি হেপাটোসেলুলার নাকি অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে বাধাজনিত জন্ডিস। আলট্রাসোনোগ্রাফি বলে দিবে যে আমার এটা লিভারে প্রদাহ আছে, তখন আমরা এটা বুঝি যে এটা হেপাটোসেলুলার জন্ডিস, এটা আমরা ভাইরাস ড্রাগ এই অনুযায়ী মেডিকেশন দিয়ে চিকিৎসা করা হয়। বাধাজনিত জন্ডিস যখন আসে তখন আমাদের মাথায় ঢোকে যে কোনখানে বাধা, কতটুকু বাধা, এবং এই বাধা কি লিভারকে ক্ষতি করেছে কিনা। যখন বাধাটাকে আমরা নির্ণয় করতে চাই তখন কিন্তু আমাদের মধ্যে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চলে আসে। এই বাধাটা কি পাথরের দ্বারা নাকি এটা ক্যান্সার দ্বারা। যদি পাথর দ্বারা হয় তখন কিন্তু আমরা একটা পরীক্ষা করি এমআরসিপি, কারণ এমআরসিপি করার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের বাধাটা পাথর দিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু কোন জায়গায় বাধাটা, এটা কি আমরা এন্ডোস্কোপি করে বের করতে পারবো, ল্যাপারোস্কোপি করে বের করতে পারবো, বা অপারেশন লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলো এন্ডোস্কোপি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে পাথর বের করে দিয়ে পরিষ্কার করে দেওয়া সম্ভব, এবং এটা কমপ্লিট কিওর হয়ে যায়, এটা দ্বিতীয় আর কিছু প্রয়োজন হয় না। সেকেন্ড যেটা হচ্ছে ক্যান্সার ম্যানেজমেন্ট। এই ক্যান্সারের ক্ষেত্রে আমরা ক্যান্সার যদি ধারণা করি তখন কিন্তু আমরা প্রথমে এমআরসিপি থেকেও সিটি স্ক্যানকে প্রেফার করি, কারণ আমরা কন্ট্রাস্ট বলে একটা জিনিস আছে যেটাকে দিয়ে আমরা ক্যান্সার আছে কি না এটা আমরা সুন্দরভাবে দেখার জন্য, নির্ণয় করার জন্য। যখন আমরা ক্যান্সারটা এভাবে ধারণা করি তখন অনেক সময় আমরা এখন এমআরআইয়েরও সাহায্য নেই, অনেক সময় এটাকে DWMRI বলে অথবা DRMRI বলা হয়, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা ক্যান্সারকে নির্ণয় করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাকে অনেক সময় বলে যে আপনার ডাক্তার সাহেব আপনি রিপোর্ট দিছে ক্যান্সার, আমার ক্যান্সার আছে আপনি কেমন করে কনফার্ম হলেন। তখন আমরা বলি আসলে আমরা ক্যান্সার আপনার আমাদের কাছে যে রিপোর্টটা আছেন দিস ইজ ইমেজ মানে কি একটা প্রতিচ্ছবি, এই প্রতিচ্ছবি আমাকে ধারণা দিচ্ছে যে এটা একটা ক্যান্সার, কিন্তু এটা কনফার্ম না। কনফার্ম হতে গেলে আমাদের মাংস পরীক্ষার রিপোর্ট লাগে, যেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি বলি বা বায়োপসি বলি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলি, এরকম বিভিন্ন রকম মডালিটিস আছে, এগুলোর মাধ্যমে আমরা এই ক্যান্সারগুলা নির্ণয় করি। তার মানে আপনি বলছেন যে আসলে এটা ধারণা করেন আপনারা, তখন আপনারা টিউমার বলে থাকেন, এরপর যখন বায়োপসি বা আপনারা যেটা বলছেন সাইটোলজি অ্যাসপিরেশন করে ফাইন্ড আপনারা নিশ্চিত হয়ে থাকেন। আসলে এই কয় ধরনের ক্যান্সার এখানে হয়ে থাকে? হ্যাঁ, এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিভারের এবং বাধাজনিত জন্ডিস, সবাই ধারণা যে জন্ডিস যেহেতু হচ্ছে লিভারেরই মনে হয় সব সমস্যা। আসলে লিভার কয়েকটা অংশ আছে, যেমন একটা লিভার প্যারেনকাইমা, একটা হচ্ছে বিলিয়ারি সিস্টেম। আর বিলিয়ারি সিস্টেম বলতে যেটা আমরা বুঝি যে পিত্তটা যে বাইল ডাক্টের মাধ্যমে খাদ্যনালীতে নিচ্ছে, এটার যে ট্র্যাক্ট, এটার যে নালী, এটাকে আমরা বিলিয়ারি সিস্টেম বলি। এটার মধ্যে লিভারের ভিতরের একটা অংশ আছে যেটা লিভার থেকে তৈরি পিত্তকে পিত্ত নালী পর্যন্ত আনে। আরেকটা হচ্ছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেম, যেটা লিভারের বাইরের নালী, যেটা খাদ্যনালীতে যুক্ত হয়। এই দুইটা পোর্শনের যে জাংশন, এইটাই হচ্ছে গিয়ে মেইন জায়গা যেখানে আমাদের ক্যান্সার হওয়ার একটা পসিবিলিটি থাকে। আরেকটা হচ্ছে খাদ্যনালীর নিচের অংশ, যেখানে প্যানক্রিয়াসের নালী এবং পিত্তনালীর সাথে যুক্ত হয়। তার মানে প্যানক্রিয়াসের ক্যান্সারও বাধাজনিত জন্ডিস করতে পারে, বাইল ডাক্টের ক্যান্সারও জন্ডিস করতে পারে, লিভারের যদি মাল্টিপল টিউমার হয় সেটা লিভারের ভিতরে পিত্তনালীকে ব্লক করে, সেটাও করতে পারে। আরেকটা হচ্ছে গলব্লাডারের ক্যান্সার, সেটাও পিত্তনালীকে বাধা করতে পারে। আরেকটা হয় কি আশেপাশের ক্যান্সার, স্টমাকের ক্যান্সার, মানে পাকস্থলীর ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার এসে পিত্তনালীকে ব্লক করতে পারে। তাহলে অনেকগুলা কারণেই আসলে আমাদের এই বাধাজনিত জন্ডিসটা ক্যান্সারের জন্য হতে পারে। তাহলে আপনি যেটা প্রশ্ন করছেন যে রোগ নির্ণয়, এই রোগ নির্ণয়টাই হচ্ছে কি আসল গেম। মানে রোগ নির্ণয় আপনার এটা ডায়াগনোসিসটা কনফার্ম করা, এক্সাক্ট লোকেশন কোথায় আছে, লোকেশনে যাও এবং কি পরিমাণ আছে, তার স্টেজটা কি, যেটাকে এবং প্রয়োজন আপনারা তো বাইরের পরীক্ষা করে থাকেন, সিটি স্ক্যান করে থাকেন যে অন্য কোথাও এটা ছড়িয়েছে, সেই জিনিসটার পরে আপনারা হয়তো ট্রিটমেন্ট অপশনগুলো আপনার বোর্ডের মাধ্যমে নিশ্চিত হন। আমাদের দেশে কি এই লিভার সার্জারি হয়? আমাদের একটা ধারণা যে লিভার ট্রান্সপ্লান্ট বা লিভার সার্জারি আমাদের দেশে হয় না, বাইরের দেশে যেতে হয়। আপনি কি মনে করেন, বা আপনি 20 বছর থেকে কাজ করছেন? এটা কিন্তু আসলে এটা একটা আমি বলবো ধারণাটা একসময় হয়তো ছিল, সেটা 20 বছর বা 25 বছর আগে, কিন্তু এখন আমি গত 15-20 বছর ধরে কিন্তু এই লিভার সার্জারি আমাদের দেশে হচ্ছে। এবং আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে শুরু করে, বারডেম থেকে শুরু করে, এখন বিভিন্ন বিআরবি হাসপাতাল এবং অন্যান্য অনেক প্রাইভেট ইনস্টিটিউশনে কিন্তু এই লিভার সার্জারি হচ্ছে। আর যেটা লিভার ট্রান্সপ্ল্যান্টের কথা বললেন, বারডেমে বাংলাদেশে প্রথম হয়, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হয়, এবং রিসেন্টলি আমি যতটুকু জানি সাকসেসফুলি ওনারা 2টা লিভার ট্রান্সপ্ল্যান্ট করছেন। তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশের মানুষকে আমরা প্রচার করি না। কেন প্রচার করি না? এটা একটা এখনও সাস্টেনেবল প্রোগ্রাম করতে আমাদের কিছু সময় লাগে, কিছু বাধা আছে। তারপর এটুকু বলবো যে প্রপার ম্যান পাওয়ার কিন্তু আমাদের দেশে আছে। আমরা শুধু এই প্রপার ম্যান পাওয়ারগুলোকে নার্চার করলে
আমি মনে করি যে এটা সম্ভব। তবে আমি যেটাকে এখন পার্সোনালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সরকারির বাইরেও প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে এটাতে। কারণ এখানে সারা পৃথিবীতে কিন্তু সরকারকে একা চাপায় দিলে, দোষ চাপায় দিলে তার প্রবলেম সলভ হবে না। আমাদেরকে প্রাইভেট এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে কিন্তু এই প্রবলেমটাকে সলভ করতে হবে, কারণ এটা আমাদের নিজেদের সমস্যা, জাতীয় সমস্যা। সামহাও আমাদেরকে এই সমাধানটা করতে হবে। না নিশ্চয়ই, কারণ আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য সেক্টরটা অনেক এগিয়েছে। লিভারের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে অনেক আগেও আমরা জানি যে আপনারা বারডেম হসপিটালে লিভার ট্রান্সপ্লান্ট করেছেন, সফলভাবে করেছেন, এখনও করছেন। এটা আসলে প্রচারণায় আসা উচিত, কারণ লিভার ট্রান্সপ্লান্ট হয় না, এই যে মানুষের ধারণা, এই ধারণাটা থেকে বেরিয়ে আসা উচিত। এবং সবচেয়ে যেটা বড় জরুরি যে আপনার আস্থার জায়গাটা তৈরি করা, যে লিভার ট্রান্সপ্লান্ট করেছেন, সফলভাবে হয়েছে, রোগী ভালো আছে। তো এই বিষয়টা দরকার। আর আমরা যদি বিশ্বের দিকে তাকাই, এখন আমরা দেখি রোবোটিক সার্জারি, আমরা দেখি অনেক মডালিটিসগুলো আসছে। এই বিষয়ে যদি একটু বলতেন যে আমাদের দেশে কি এই রোবোটিক সার্জারি আসবে কিনা, লিভারের ক্ষেত্রে বা এটা কোনো রোল আছে কিনা। এখন যেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্টটা প্রথমে আগে একটু হাইলাইট করে তারপর পরে বলছি। তো লিভার ট্রান্সপ্ল্যান্টটা আমাদের দেশে এখন সাস্টেইনেবল প্রোগ্রাম যেটা বলি, আমাদের একদম প্রতিদিন হচ্ছে তা না, তবে আমাদের স্পোরাডিক্যালি হচ্ছে। আমাদের ফরেন পার্টনারদের সাথে আমরা প্ল্যান করে বা কোলাবোরেট করে করছি বা চেষ্টা করছি, আর প্রাইভেট সেক্টরে হয় কিনা। তো আমাদের গভর্নমেন্টের এটার হেল্প দরকার, হ্যাঁ, কারণ পারমিশনের একটা ইস্যু আছে এবং আমাদের দেশে প্রপার ম্যান পাওয়ার আছে। আমরা একই ছাদের নিচে আমরা যদি করতে পারি সেটা হবে। আর এখানে একটা ওয়ান স্টপ কেয়ার খুব ইম্পর্টেন্ট লিভার সার্জারির ক্ষেত্রে। বাংলাদেশে মোটামুটি লিভার ট্রান্সপ্ল্যান্টটা রেগুলার না হলেও মানে হচ্ছে, আমি যেটা বলবো, কিন্তু লিভারের বাকি সব ধরনের সার্জারি কিন্তু প্যানক্রিয়াসের এবং বিলিয়ারি সার্জারি বাংলাদেশে অনেকগুলো হাসপাতালেই হচ্ছে এবং অনেক এক্সপার্ট এখন ডেভেলপ হয়ে গেছে। আগে অল্প কিছু মানুষজন করতেন বা অল্প কিছু সেন্টারে হতো, এখন এটা নিয়মিত অনেক জায়গাতে হচ্ছে। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে, এখন অনেক কিছু মিনিমাল ইনভেসিভ বলি আমরা, যে ল্যাপারোস্কোপি মাধ্যমে হচ্ছে। কিন্তু ইদানিং কিন্তু বাংলাদেশে কিছুদিনের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি যে, এবং আমরা কিছু কিছু জায়গার সাথে ইনভলভ, যে রোবোটিক সার্জারিও আসছে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে কি, রোবোটিক সার্জারি আসলে তারপর আমরা হয়তো এক্সপার্ট হিসেবে, আমরা এখন অন্য ট্রেনিংয়ে, অনেকে ট্রেনিংয়ে গেছেন, বাইরে এখন অনেকে ট্রেনিংয়ে আছেন। তো আমি যেটা হাইলাইট করতে চাই যে লিভারের টিউমার হলে লিভারের অপারেশন আছে, লিভারের টিউমার ফেলে দিয়ে চিকিৎসা সম্ভব। ওয়ান স্টপ কেয়ার আমরা যেটা বলছি, মাল্টিমোডাল ম্যানেজমেন্ট, যেটা অঙ্কোলজিস্টের সাথে হেল্প করে, অনেক সময় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমাদের জন্ডিস কমিয়ে দিয়ে, নিউঅ্যাডজুভেন্ট যেটা থেরাপি বলি, ট্রিটমেন্ট ক্যান্সারের আগে দিয়ে ছোটো করে তারপর আমরা অপারেশন করি। অনেক সময় আবার আমরা অপারেশন করার পরে থেরাপি দেই। আমি যেটা আপনাকে বলতে চাই যে আমাদের মানে অলমোস্ট এভরি কাইন্ড অফ লিভার, বিলিয়ারি, প্যানক্রিয়াটিক সার্জারি কিন্তু আমাদের দেশে হচ্ছে। তাহলে আমরা তো একটা আশাবাদী যে আপনি বলছেন যে অচিরেই কিন্তু রোবোটিক সার্জারি আসছে, অনেকেই ট্রেনিং আছে। আমরা চাই যে বিশ্বমানের চিকিৎসা যেন আমাদের দেশেই পায়, কারণ আমাদের দেশের মানুষ যখন বাইরে যায় তাদের অর্থনৈতিকভাবে অনেক, আমাদের দেশও যেমন ক্ষতি হয়, তারা পার্সোনালি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা যদি লিভারের ক্ষেত্রে আপনারা নিয়ে আসেন, তাহলে আমাদের দেশের অনেক উপকার আসবে। তবে সেক্ষেত্রে কিছু কথা রয়ে যায়, যেমন আমরা অনেক সময় দেখেছি যে গলব্লাডার পাথর আপনারা অপারেশন করেছেন, রোগী সাকসেসফুল, অপারেশন, গলব্লাডার ফেলে দেন, অপারেশন মানে পাথর তো বের করা না, গলব্লাডার ফেলে দেন, তারপরে আবার কোনো কোনো সময় দেখা যায় তার পাথর রয়ে গেল, এরকমই কিন্তু আমরা চিত্র পাই। হ্যাঁ, এই বিষয়টা যদি এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাদের গলব্লাডারের পাথরের কিন্তু অনেক রকম কমপ্লিকেশনস আছে। আমাদের এমবিবিএস লেভেলে একটা প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য ফেট অফ এ স্টোন ইন দ্য গলব্লাডার। এটা গলব্লাডারের পাথর থাকলে তার ভবিষ্যৎ কী? তা আমরা বলি কোনো কিছু নাও হতে পারে, মানুষ মাসকে মাস, বছরকে বছর অ্যাসিমটোমেটিক থেকে যেতে পারে। আরেকটা হচ্ছে কিছু কমপ্লিকেশন করতে পারে, তাদের অ্যাকিউট ইনফেকশন করতে পারে, ক্রনিক ইনফেকশন করতে পারে। আমরা মিউকোসিল বলে একটা আছে, এম্পায়ামা বলে, মানে যেটা পেকে যায়, এরকম অনেক কিছু, অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। এবং এই পাথর নিচে গিয়ে অন্যদিকে চলে যেতে পারে, অনেক জায়গাতে লিভারের ভিতরেও পাথর হতে পারে। তো অনেকগুলো কমপ্লিকেশন আছে। তো এখন যেটা হচ্ছে, ওই পেশেন্টটা কী অবস্থায় ওই সার্জনের কাছে আসছেন বা ডক্টরের কাছে আসছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আসেন, পেশেন্টটার দুই রকমের প্রেজেন্টেশন হয়। একটা হচ্ছে আমরা ইমেজিংয়ে পেলাম বা পরীক্ষা নিয়ে পেলাম গলব্লাডার স্টোন আছে, কিন্তু ওটা ওনাকে কতটুকু ক্ষতি করছে। অনেক সময় এমন পেকে গেছে পেশেন্ট আইসিইউতে, তখন আমাদের গলব্লাডারের পচা অংশটা ফেলে দিয়ে বাকিটা রেখে দিয়ে চলে আসতে হয়, কারণ ওনার পচা অংশটা ওনার জন্য ক্ষতি করে। তখন এটাকে আমরা 2 স্টেজ সার্জারি বলে। প্রাথমিকভাবে পচাটা ফেলে ওনার ক্লিনিক্যালি ওনাকে ইমপ্রুভ করে সেকেন্ড স্টেজে গিয়ে কমপ্লিট করা হয়। আবার আরেকটা হচ্ছে গিয়ে, এখন অনেক অ্যাডভান্স মেশিন এসে যাওয়াতে এগুলো আগেকার মধ্যে পার্শিয়াল করা হয় না। এখন আমাদের এত অনেক অ্যাডভান্স ডিভাইস বের হয়ে গেছে, আমরা ল্যাপারোস্কোপিক্যাল পেট না কেটেই এগুলো কমপ্লিট এক্সিশন করতে পারি। না, তো সেক্ষেত্রে আমি যেটা বলছি যে অপারেশন করলেন, গলব্লাডার ফেলে দিয়েছেন, কিন্তু তার ক্ষেত্রে নালিতে পাথর আছে, এটাই বলছি। এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডারি স্টোন, কারণ গলব্লাডার স্টোনটা এসে নিচে নেমে আসে। আরেকটা হচ্ছে পিত্তনালীর রোগ,
এই ক্ষেত্রে নালীটাকে রাখা যাবে না, নালীটা নষ্ট হয়ে যায়, তখন ওনারা এন্ডোস্কোপি করে ইআরসিপি করে মুখ বড় করে পাথর ভেঙে, এখন কিন্তু লেজার লিথোট্রিপ্টার, আল্ট্রাসনিক লিথোট্রিপ্টার, অনেক রকমের পাথর ভাঙার মেশিন আছে। এটা অনেক সময় সার্জারি না করেও এটা পাথর এন্ডোস্কোপিক্যালি করা সম্ভব। এন্ডোস্কোপিক্যালি যখন সম্ভব হয় না তখন কিন্তু আমাদের সার্জনের কাছে আসে, তখন আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজিস্ট কলিগরা বলেন যে দেখেন আমি অনেকবার এটা ট্রাই করা হয়েছে, অলরেডি 3-4বার ইআরসিপি হয়ে গেছে, এটা মনে হয় আর বারবার সমস্যা হচ্ছে, এটা ফেলে দিতে হবে। তখন আমরা এই পেশেন্টগুলোকে বিলিয়ারি রিকনস্ট্রাকশন বা নতুন করে পিত্তনালী বানিয়ে দেওয়া হয় খাদ্যনালীর অংশ হিসেবে। এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে আমি কয়বার ট্রাই করব, কতবার কী করবো, এখানে হয়তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো কিছু কিছু আছে পেশেন্টের আমরা বলি বিনাইন বিলিয়ারি স্ট্রিকচার, ক্যান্সার হয় নাই, পাথর বা অন্য কোনো কারণ নাই, কিন্তু অনেক সময় পাথরও থাকে, এটা বিনাইন একটা অন্য একটা কারণ, যে কারণে খাদ্যনালীতে ইনফেকশনের জন্য বা জন্মগত কারণে নালীটা চিকন হয়ে গেছে এবং পিত্তনালী নষ্ট হয়ে গেছে। আবার অথবা অনেক সময় আমরা বলি কলিডোকাল সিস্ট, মানে এটা জন্মগত একটা ত্রুটি, ছোট বাচ্চা বা 30 বছর বয়সের মধ্যে আসে, অনেক সময় 3-4 বছর বাচ্চারা আসে। এই পেশেন্টগুলোকে তখন আমরা এই নালীটা ফেলে দিয়ে খাদ্যনালী অংশ করে নতুন করে নালী বানিয়ে দিতে হয়। আমরা অনেক সময় দেখি যে আমাদের দেশে কিন্তু কৃমি প্রবণ এলাকা, আমরা কিন্তু অনেক সময় দেখি গলব্লাডারের কৃমি পাওয়া যায়, অনেক সময় আমরা রিপোর্টে পাই, অনেকেই বলে থাকি কৃমি হয়েছে গলব্লাডারে। এটা আসলে কতটুকু? এটা আসলে খুবই, এটা ওরিয়েন্টাল ডিজিজ বলা হয়, আমাদের এশিয়া প্যাসিফিক রিজিয়নে এটা হয়, এবং কারণ এটা হচ্ছে গিয়ে আনহাইজেনিক কন্ডিশনে যাবে, যেটা কৃমি তো আর হাইজিনের সাথে রিলেটেড। তো দেখা যায় পানির মধ্যে দিয়ে যে পিত্তের মধ্যে রসটাকে অনেকে বলে যে কৃমির জন্য একটা পুষ্টিকর খাদ্য, সেই যখনটা একটা স্বাদ পেয়ে যায় সে লিভারের ভিতরে বা পিত্তনালীতে বা পিত্তথলিতে ঢুকে গিয়ে তখন সে তার বেরোতে পারে না, আটকে যায়, তখন সেটা মরে গিয়ে পড়ে থাকে, তখন আবার এটা পাথর তৈরি করে, এটাকে আমরা হেপাটোলিথিয়াসিস বলি। এটা আমাদের দেখা গেছে যে চিটাগাং, ফেনী, কিশোরগঞ্জ এই বেল্টে অনেক এটার প্রাদুর্ভাবটা একটু বেশি। তারপর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই লিভারে হেপাটোলিথিয়াসিস একটা খুব খারাপ জিনিস, কারণ একবার যখন সে স্বাদটা পেয়ে যায় কৃমিটা, তখন সে পিত্তর নালীকে সে ড্যামেজ করে ফেলে এবং পিত্তটাকে নষ্ট করে ফেলে, তখন লিথোজেনিক বাইল বলে এটা। তার বাইলটা এরকম হয়, তার টেন্ডেন্সি থাকে সেই জায়গাটাতে সে পাথর তৈরি করবে। উদ্দেশ্যটা কি, যেই অংশটা এই পাথরটা তৈরি করছে তাকে যেন আর পাথর তৈরি করতে না পারে সেটা ফেলে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা কমন ট্র্যাক করে দেওয়া যেন এই ময়লা পাথরটা জমতে না পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই কমপ্লিট চিকিৎসা এর মধ্যে দিয়ে সম্ভব, আর এর অনেক কিছু এন্ডোস্কোপির মাধ্যমে বা ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব। ডক্টর আসিম রাব্বি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনি আমাদের লিভার ভালো রাখার জন্য কোনো পরামর্শ থাকলে দর্শকদের খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারেন। খুব একটা বার্নিং কোয়েশ্চেন বা খুবই মূল্যবান প্রশ্ন, কারণ লিভার, হার্ট, কিডনি এগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি যে এগুলো ভালো থাকলে মানে বাকির সব কিছু ভালো থাকবে। ইদানিং রিসার্চে দেখা গেছে একটা সিম্পল একটা ALT, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফার বা SGPT যদি বেশি থাকে, বলা হয় যে ইয়ার লিভার ইজ নট ইন আ গুড মেটাবলিক স্টেট, তার মানে লিভার ভালো নেই, তার মানে আপনার শরীরের পুরো মেটাবলিজমটা ঠিক নেই। তার মানে একটা টেস্ট দিয়েও কিন্তু আমরা বলতে পারি যে আমি সুস্থ না অসুস্থ। তো লিভারটাকে ভালো রাখতেই হবে, এটা অ্যাট এনি কস্ট, কারণ লিভার ভালো থাকলে বাকি অন্যগুলা ভালো থাকবে। কারণ লিভার যখন ড্যামেজ হয় তখন স্টেপ বাই স্টেপ অন্য অর্গানগুলো ড্যামেজ হতে থাকে, সেটা কিডনি হতে পারে, ইভেন হার্টও কিন্তু লিভার দ্বারা ক্ষতি হতে পারে। এই জন্য লিভার ভালো রাখাটা জরুরি। প্রথম হচ্ছে কি হেলদি লাইফস্টাইল, আমরা জাঙ্ক ফুড যেটা বলি সেটাকে অ্যাভয়েড করা, রেগুলার এক্সারসাইজ করা। এখন কিন্তু আমি একটা জিনিস আমার কাছে খুব এনকারেজিং মনে হচ্ছে, ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু এক্সারসাইজের প্রতি খুব আগ্রহী হয়ে গেছে, ম্যারাথনের প্রতি খুব আগ্রহী হয়ে গেছে, সাইক্লিংয়ের প্রতি আগ্রহী হয়েছে, সুইমিংয়ের প্রতি আগ্রহী হয়েছে। এইটা কিন্তু আসলে আমাদের জেনারেশন যারা আমরা, তারা কিন্তু এই ব্যাপারটাকে এতটা খেলাধুলার মধ্যে ছিলাম আমরা, খেলাধুলার বাইরে এখন এক্সারসাইজটাকে ওরা ইম্পর্টেন্স দিচ্ছে। এখন আরেকটা গ্রুপ যেটা আমরা দেখছি, মোর দেন 55 যারা 60-র কাছাকাছি চলেছেন, ওনারা কিন্তু এখন খাওয়া দাওয়া বা আমরা যখন এখন নিজেদের দিকে চিন্তা করতেছি না, আমরা তো এই জিনিসগুলো এত কিছু জানতাম না, এখন আমাদের কেয়ারফুল হওয়া উচিত, আমরাও কিন্তু এখন এক্সারসাইজটাকে প্রাদুর্ভাব দিচ্ছি ডেইলি। আমাদের অনেকেই আছেন যারা কাজের বাইরে হলো আধা ঘন্টা 20 মিনিট সময় বের করে এক্সারসাইজ করছেন, এবং আমার মা নিজেও কিন্তু এখন 78, উনি কিন্তু প্রতিদিন আধা ঘন্টা এনি ফর্ম অফ এক্সারসাইজ উনি করে, এবং আমাকে মাঝে মাঝে বকাও দেয়, তুই কিন্তু আজকে করিস নাই এক্সারসাইজ, বা তুই কিন্তু গত 3 দিন ধরে দেখছি তুমি এসে কাজ থেকে এসে ঘুমায় যাচ্ছ। তো এক্সারসাইজটার ইম্পর্টেন্সটা আসলে খুব বেশি, মানে বলে না যে জমতে দেওয়া যাবে না, খরচ বাড়াতে হবে, এটাই হচ্ছে এটা। আর কোমল পানীয় বা অ্যালকোহলটা খুবই খারাপ একটা জিনিস। এগুলো অ্যাভয়েড করা হ্যাঁ, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকে বলে যে
এতটুকু নিতে অনেক অনেক থিওরি আছে। তো আমি যেটা বলবো আমাদের আমাদের কালচার এবং রিলিজিয়াস পার্সপেক্টিভে আমাদের যেই ধর্মেরই হোক, আমাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষই চেষ্টা করে যে অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে। এবং আরেকটা জিনিস আমি বলবো, বিলিয়ারি ক্যান্সারে স্মোকিংয়ের কিন্তু একটা বিরাট রোল আছে, ফুড অ্যাডাল্টারেশনের কিন্তু একটা বিরাট রোল আছে। তো আমাদের এই জিনিসগুলোকে খুব মানে তাহলে কেয়ারফুলি এগুলো অ্যাভয়েড করলে আমার মনে হয় লিভারটা ভালো থাকবে। ডক্টর হাশিম রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, লিভার আপনার, লিভারের যত্ন নিন, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, লো কার্ব, লো ফ্যাট এবং স্বাভাবিক জীবনযাত্রা করেন এবং নিয়মিতভাবে ব্যায়াম অভ্যাস করে তুলুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।